হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। আপনারা জানেন যে আমি ফিস্টুলা রোগে আক্রান্ত এবং এই বিষয়ে অনেকগুলোই ভিডিও বানিয়েছি। তো আজকের ভিডিওতে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন অনেকেই যারা ফিস্টুলা রোগে আক্রান্ত হয়ে পড়েছে তারা নিশ্চয়ই অনেক জায়গায় খোঁজ নিয়েছে এবং সার্চ করেছে যে এই রোগটার সঠিক চিকিৎসাটা কী। তো সমস্ত জায়গা থেকে তারা বেশিরভাগ একটাই উত্তর পায় যে এইটার একমাত্র চিকিৎসাটা হচ্ছে সার্জারি ছাড়া এই রোগটা কোনো রকমভাবেই সারে না। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আমি তো লেজার সার্জারি করিয়েছি, আপনাদের এই বিষয়ে আমার আগের ভিডিওতে বলেছি। তো লেজার সার্জারি করার পরে আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তারপরে অবশ্যই আমি আশা করি আপনারা কমেন্ট করবেন, আপনাদের সিদ্ধান্ত এবং বক্তব্য আমাকে জানাবেন যে আমার স্টোরিটা শুনে আপনাদের কি মনে হয়, আপনাদের বক্তব্যটা এবং ওপিনিয়নটা কী। দেখুন, আমার সার্জারিটা হয়েছিল এই বছরের জানুয়ারি মাসে। আমি লেজার ফিস্টুলা সার্জারি করাই, কারণ ডাক্তার আমাকে বলেছিল যে ওপেন সার্জারি করলে ওটাতে নাকি অনেক পেনফুল, অনেক ব্লাড লস হয় এবং দীর্ঘ সময়ের জন্য বেড রেস্ট করতে হয়। তাই উনি আমাকে সাজেস্ট করলেন যে আপনি লেজার সার্জারি করুন। লেজার সার্জারিতে কাটাকুটি কম আছে, ওতে ব্লাড লস কম হয় এবং পেন খুব কম হয় এবং খুব দ্রুত গতিতে সেরে যাব এবং আমি আমার কাজটাও জয়েন করতে পারবো। এই জন্যই আমি লেজার সার্জারিটাকেই চুজ করেছিলাম। এবং লেজার সার্জারি চুজ করার পরে আমি কিন্তু বন্ধুরা অনেকেই মানে বুঝতে পারছিলাম না যে লেজার সার্জারিটা চুজ করে আমি ঠিক করলাম না ভুল করলাম। এবং আমি জানিও না যে ওপেন সার্জারিটা কেমন হয় এবং ওপেন সার্জারি করেও আদৌ কি রোগটা সারে আমি সেটাও জানি না। আমার কি হয়েছে বন্ধুরা, সার্জারির পরে আমার সব ড্রেসিং হলো। ড্রেসিং হবার পরে মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমার মোটামুটি অনেকটা আমি সেরে গেছিলাম। তারপরে হঠাৎ করে মার্চ মাসের শেষে, মানে এপ্রিল মাসের শুরুতে হঠাৎ করে একদিন সকালেই উঠে দেখছি যে আরেকটা মানে পেছনেই আরেকটা অন্য জায়গা থেকে অল্প মতো ব্লিডিং হয়েছে। তো আমি আমার হেলথ কেয়ার প্রোভাইডারকে ফোন করি, মানে ডাক্তার তো সরাসরি কথা বলে না, তার যারা পোস্ট অপারেটিভ টিম আছে তারাই কথা বলে। তাকে ফোন করি, তাকে জিনিসটা বললাম। তারপরে উনি আমাকে বলছে চিন্তার কোনো ব্যাপার নেই, এইটা শুধুমাত্র একটা ইনফেকশন হয়েছে। সে আমাকে একটা অ্যান্টিবায়োটিক বললো এই অ্যান্টিবায়োটিকটা আপনি 7 দিন খেয়ে নিন এবং একটা অয়েনমেন্ট ছিল, বললো এই অয়েনমেন্টটা কন্টিনিউ লাগান, আপনার সেরে যাবে। আমি টেনশন করিনি। আমি ভাবলাম চলো, যখন তারা বলছে এটা শুধুমাত্র একটা ইনফেকশন তাহলে এটা সেরে যাবে। তারপরে বন্ধুরা আমি উনি যেরকম বললেন সেরকমই করলাম। আমি অয়েনমেন্ট অ্যাপ্লাই করলাম আর অ্যান্টিবায়োটিকটা 7 দিন খেলাম। তো কি বলবো বন্ধুরা, একদিনেই আমার সেরে গেল। আমি একদিন অ্যান্টিবায়োটিক খেলাম, অয়েনমেন্ট লাগালাম, দেখলাম জায়গাটা পুরো প্লেন হয়ে গেল, সেরে গেল। তাও যেহেতু উনি আমাকে 7 দিন কন্টিনিউ করতে বলেছিল, আমি পুরো কোর্সটা কমপ্লিট করেছি। করার পরে আমি দেখলাম যে আমি ভালো আছি, সুস্থ আছি এবং আমি অয়েনমেন্ট লাগাতাম না আর মেডিসিনটা অ্যান্টিবায়োটিকটাও খেতাম না, কিন্তু আমি রেগুলার বেসিসে সিডস বাথ করতাম। রেগুলার সকালে গরম জলে বসে সিডস বাথ রেগুলার করতাম। তারপরে সব কিছুই ঠিক চলছিল বন্ধুরা। তারপরে আবার ঠিক 1 মাস পরে আবার দেখছি ওই সেম জায়গায় আবার দেখছি ওখানে অল্প ব্লাড বেরিয়েছে। আবার আমি ওনাকে যোগাযোগ করি। উনি তারপরে আমাকে বলছেন যে চিন্তার কোনো ব্যাপার নেই, ওইটা একটা ইনফেকশন আছে, আপনি একটা কাজ করুন, আপনি অ্যান্টিবায়োটিক খাবেন না, শুধু অয়েনমেন্ট ইউজ করুন। যদি অয়েনমেন্ট লাগিয়ে যদি সেরে যায় ভালো, যদি না সারে তাহলে ওইখান থেকে যদি কোনো রক্ত পুঁজ যদি বের হয় তাহলে ওইটা আপনাকে একটা টেস্ট করাতে হবে। এটাকে পাস সিএস টেস্ট বলে, যার মানে হচ্ছে পাস কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম এই টেস্টটা করলে কী হবে। উনি বললো এই টেস্টটা করলে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কোন ব্যাকটেরিয়া বা কোন জার্মসের কারণে এই ইনফেকশনটা বারবার হচ্ছে এবং একদম সঠিক অ্যান্টিবায়োটিকটা কোনটা যেটা আপনার বডিতে স্যুট করবে এবং এই ইনফেকশনটা সম্পূর্ণভাবে ঠিক করবে। আমি বললাম ঠিক আছে। তারপর আমি শুধু অয়েনমেন্ট ইউজ করলাম। অয়েনমেন্ট 1 সপ্তাহ ইউজ করতে দেখলাম জায়গাটা আবার ঠিক হয়ে গেল, আবার কোনো সমস্যা নেই, অয়েনমেন্ট লাগানো বন্ধ করে দিলাম। কিন্তু বন্ধুরা আমি ডেলি সকালে সিডস বাথ কিন্তু নিতাম রেগুলার। তারপরে আবার 1 থেকে 1.5 মাস পরে আবার হঠাৎ করে একদিন দেখছি ওইখানে হালকা হালকা
চুলকাচ্ছে এবং হালকা হালকা অস্বস্তি বোধ হচ্ছে, কেন পেন মতো হচ্ছে, হালকা মতো। তারপরে পরের দিন দেখছি অল্প মতো ফুলে মতো গেছে, অল্প খানিকটা ফুলে গেছে। আবার নেক্সট ডেতে দেখছি আরেকটু বেশি ফুলে গেছে। এরম করে 3 দিনের মাথায় দেখছি একদম পুরো ফুলে গেছে, ফোড়া যেরকম ফুলে যায়। তারপরে খুব অস্বস্তি হচ্ছিলো বন্ধুরা, তাই জন্য আমি চাপলাম, যেই চাপলাম দেখলাম ফোড়াটা ফেটে গেল। ফোড়াটা ফেটে গিয়ে অনেক রক্ত, পুঁজ এইগুলো বেরোলো। তারপরে আমি আবার ওনাকে ফোন করি, ওনাকে ব্যাপারটা বললাম। উনি আবার আমাকে বলছে কি, দেখুন একটা কাজ করুন, যেহেতু আপনার জায়গাটা সারছে না, আপনি 2 দিন কোনো অয়েনমেন্ট, কোনো সিডস বাথ, কোনো মেডিসিন কিচ্ছু খাবেন না। 2 দিন পরে একটা আপনার ওই যেখান থেকে পুঁজ বেরোচ্ছে ওই পুঁজের একটা টেস্ট করাবেন। আমরা টেস্টের রেজাল্ট দেখে আপনাকে সলিউশন দেব। তা আমি পুঁচের টেস্ট করালাম। পুঁচের টেস্ট করাবার পরে যখন রিপোর্ট এসছে, রিপোর্টে তেমন কোনো কিছু নেই, বলছে নর্মাল আছে রিপোর্ট, তেমন কোনো চিন্তার বিষয় নেই। এবং আমাকে প্যাথোলজি ল্যাব থেকেও বলল যে আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক খেতে পারেন। এবারে বন্ধুরা, এখন ব্যাপারটা হচ্ছে, যেখান থেকে আমি সার্জারি করিয়েছি এবং যার পোস্ট অপারেটিভ টিম ছিল, সে কিন্তু আর আমাকে গুরুত্ব দিচ্ছে না এবং কোনো রকমভাবে আমাকে কিছু বলছে না। এবং আমি যতবার ওনাকে অ্যাপ্রোচ করছি, উনি বারবার আমাকে বলছে আবার পুঁজ টেস্ট করান, অন্য জায়গা থেকে করান, খুব ফেমাস জায়গা থেকে করান, বলছেন বড় প্যাথোলজি ল্যাব থেকে করান। মানে বন্ধুরা, আমি বুঝতে পারছি না এরা চাইছেটা কি। অপারেশন করিয়েছি, আমি জানতাম অপারেশন করাবো, অপারেশন করে সেরে যাব, কিন্তু এরকম বারবার দিনের পর দিন ভুগছি এবং হ্যারাসমেন্টের উপরে হ্যারাসমেন্ট হয়ে চলেছে। তাহলে বন্ধুরা, আপনারাই কমেন্ট করে আমাকে বলুন যে আপনারা কী ভাবেন, সার্জারিটাই কি এই প্রবলেমের সলিউশন? আমি তো সার্জারি করে আমি বুঝতে পেরে গেছি যে সার্জারি করেও এইটা সারে না। এবং যাদের সারে তারা কিন্তু খুবই লাকি, খুবই ভাগ্যশালী লোক যাদের সেরে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অপারেশন করলেও এটা সারে না। এবং আপনি যদি নেটে সার্চ করেন, আপনি দেখবেন সমস্ত ফিল্ডের ডক্টর বলছে আমরাই বেস্ট আর আমরাই শুধুমাত্র এই রোগটাকে সারিয়ে দিতে পারবো। যেমন আপনি যদি অ্যালোপ্যাথি দেখেন, ওইখানে তারা বলবে যে আমরা সার্জারির মাধ্যমে সারিয়ে দেব। আপনি যদি হোমিওপ্যাথি খোঁজেন, হোমিওপ্যাথি বলছে যে আমরা মেডিসিন খাইয়ে সারিয়ে দেব। এবং আপনি যদি আয়ুর্বেদা খোঁজেন, তারা বলছে যে আমরা ছাড় সূত্রা করে সারিয়ে দেব। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা সত্যি নয়। সারছে হয়তো খুবই কম পার্সেন্টেজের লোক, বেশিরভাগ পার্সেন্টেজের লোক কিন্তু সারছে না। এইটা আবার রিটার্ন ব্যাক হচ্ছে। রিটার্ন ব্যাক কেন হচ্ছে তারও একটা কারণ আছে। আমি অবশ্যই এই কারণটা আপনাকে বলবো, এই কারণটা আপনাকে এর পরের ভিডিওতে বলবো, কারণ সমস্ত জিনিস একটা ভিডিওতে বললে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার তো ভয় হচ্ছে যে এইটা কি শুধুমাত্র ইনফেকশন নাকি এইটা আবার একটা ফিস্টুলাই হয়ে গেল। কারণ আমি তো সবেই অপারেশন করিয়েছি, একটা অনেক বড় একটা প্রসেসের ওপর থেকে গেছি। আপনারা বুঝতেই পারছেন, একটা অপারেশন মানে, একটা লেজার অপারেশন করলেও একটা অপারেশন মানে আপনাকে একটা সময় পর্যন্ত একটা পেন সহ্য করতে হবে, অনেক রেস্ট্রিকশনস থাকে। এতগুলোর মধ্যে থেকে গিয়েও যদি আমি দেখছি আমি সারতে পারিনি, তাহলে বুঝতেই পারছেন আমি কতটাই ডিস্টার্বড হয়ে আছি। কারণ আমি অনেক টাকাও খরচা করেছি, যেহেতু লেজার সার্জারিটা একটু এক্সপেন্সিভ আছে, টাকাও খরচা করেছি অনেকটা। এবং ডাক্তারও আমাকে সঠিক মতো হেল্প করছে না। ডাক্তার তো নিজের কন্ট্যাক্ট নাম্বারই দেয় না যে আমি ওনাকে কন্ট্যাক্ট করব। ওনাদের পোস্ট অপারেটিভ টিমের লোক আছে, তারাই কথা বলে, অনেক সময় কথা বলে, অনেক সময় কথা বলতে চায় না। আমি তো এখন ভাবছি যে আমি টাকা দিয়ে হয়তো ফেঁসেই গেলাম, আমার রোগটা হয়তো সারলই না। এর পরের ভিডিওতে বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ তথ্য আনবো, কি সার্জারির পরেও কেন এই রোগটা সারে না। এবং যেই ডাক্তারকে দিয়ে আমি ট্রিটমেন্ট করিয়েছি, আমি আপনাদের বারবার বলছি, আপনাদের যদি কারোর এই রোগটা থাকে ওই ডক্টরের কাছে একদম যাবেন না। এবং যদি আপনারা চান যে আরও ভাই বোনেরা যারা এই রোগে ভুগছে, আক্রান্ত আছে, তাদের যদি বাঁচাতে চান, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যেন তারাও ভুল করে ওই ডাক্তারের কাছে যেন না যায়। কারণ ওই ডাক্তারটা এত নিজেকে প্রমোট করছে, এত অ্যাড রান করছে, এত প্রমোট করছে, আপনি গুগলে সার্চ করলেই প্রথমেই ওই ডাক্তারের নামটা আসবে এবং ইউটিউবে সার্চ করলেও কলকাতায় ওই ডাক্তারের নামটাই শো করবে। অথচ কিন্তু আমি ওই ডাক্তারকে দিয়েই চিকিৎসা করিয়েছি, কিন্তু আমি ফল পাইনি। এবং ওই ডাক্তার যত পেশেন্টের রিভিউগুলো নেয় সব স্ক্রিপ্টেড রিভিউ। তারা পেশেন্টদের জোর জবরদস্তি বলে যে আপনাদের ক্যামেরার সামনে এইগুলোই বলতে হবে, সব শিখিয়ে দেওয়া হয়।
এবং আমার রিভিউয়ের ভিডিও আছে, সেই লিঙ্কটা আমি আপনাদের শেয়ার করে দেব। আপনারা দেখবেন আমার কাছ থেকেও জোর জবরদস্তি একটা রিভিউ নেওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে, কি হয়েছিল, সমস্ত জিনিস আপনাদের পরের ভিডিওতে বলবো। অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন ডিটেলসের সঙ্গে। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর নিজেদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবেই আপনার ভালোবাসা দিতে থাকবেন, তাহলে আমি আরও বেশি বেশি করে ইনফরমেটিভ ভিডিওসগুলো আনতে পারবো। আর লোকেদের অ্যাওয়্যার করব, সতর্ক করব, যেন তারা যেন এই ফাঁদগুলোতে যেন না পড়ে। কারণ এখন অনলাইনের যুগে এত স্ক্যাম শুরু হয়ে গেছে, এখন ডাক্তাররাও স্ক্যাম শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই ভিডিওটা আজকে এতটাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।